কোটি টাকা প্রতারণায় বিহার যোগ। হ্যাঁ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফ্ল্যাট জমির বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণা, বিহার থেকে গ্রেফতার প্রমোটার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার, গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেপ্তার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখন অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিহারের ভোটে নাকি নামতে চাইছিলেন এই প্রতারক। হ্যাঁ, এমনকি এনডিএর সম্ভাব্য প্রার্থী, এনডিএর ভোটার এবং প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার, বিহারের বাসিন্দা। প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।
বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। যারা চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পার্থবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এক অন্তঃসত্ত্বা সহ আরো 5 জনকে। বাংলাদেশ সরকার এবার মান্যতা দিল তারা ভারতীয়। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের সঙ্গে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দেয় বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল বাংলাদেশি তকমা দিয়ে যাদের পাঠানো হয়েছিল সেই 6 জনই ভারতীয়। এ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠিয়েছে সেদেশের হাইকোর্ট। তাতে বলা হয়েছে 6 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক ভারত সরকার। সোনালী খাতুনরা এবার কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষায় তার পরিবার। এই 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে? ওর দায়িত্বটা কে নিবে? ও যে অমনি হয়ে আছে, বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? কলকাতা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যখন বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় গত 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালীদের ঘরে ফেরাতে আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার 6 জনকে দেশে ফেরাতে বলে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিল বাংলাদেশের হাইকোর্ট। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। কখনো বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো, কখনো এ রাজ্যের মানুষকেই এনআরসি নোটিশ অসমে। যেমন ধুবুলিয়ার সোনাডাঙ্গায় 2 জন, সঞ্জু শেখ, আরশাদ শেখ, এই 2 জনকে এনআরসি নোটিশ পাঠানো হলো। এনআরসি নোটিশ পেয়ে অবাক। 1 মাসের জন্য অসমে গিয়েছিলেন 15 বছর আগে, 1 মাসের মধ্যে ফিরেও এসেছিলেন, তারপরেও এনআরসি নোটিশ কেন? এই নিয়েই উঠছে প্রশ্ন। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। এখানকার প্রতিনিধিদের দেখায়, তারা এটা বললো যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার এখানে আমাদের এখানে সব ডকুমেন্টস, আমার বাপ দাদার 14 পুরুষ সবাই এখানেই বসবাস, এখানেই থাকি। আমি গিয়েছিলাম 14 বছর আগে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। সেখানে আমি 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। আমার হিসাবে তো আসামে তো জামিন হওয়া দরকার না। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সবকিছু। আমার বাবা থেকে বাপ থেকে সবকিছু দিয়ে গেলে নাই আমাদের। ঠিক বিশাল আত্ম, মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে এত পরিস্থিতি। আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে। আসামে গিয়েছিলেন? হ্যাঁ, আসামে কাজে গিয়েছিলাম। কত বছর? তাও 16 বছর আগে। এতদিন পরে কি মনে হচ্ছে? এতদিন মনে হচ্ছে কি হবে যে মানে বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে। এবার কলকাতার খবর। আজকে আবার ইডির হানা সুজিত বসুর ডেরায়, অর্থাৎ সুজিত বসুর বাড়ি, সুজিত বসুর লেকটাউনের মোড়ের কাছে রেস্তোরাঁ, সেখানে ইডির তল্লাশি। দক্ষিণ দমদম পুরসভার পুরনিয়োগ দুর্নীতিতে ইডির এই দ্বিতীয়বার হানা।
এবং সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসেও ইডি, অফিসের কর্মী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ, লেকটাউনের সুজিতের রেস্তোরাঁতেও ইডি, গোলাঘাটায় সুজিতের ছেলের ধাবাতেও হানা, দমকল মন্ত্রীর ছেলের ধাবায় অভিযান ইডির। এখনো পর্যন্ত সকাল থেকে গোলাঘাটায় এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির কর্তা ব্যক্তিরা। আর এদিকে চাপানুতর শুরু হয়েছে। ইডি অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে তোপ সুজিত বসুর, দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা তোপ পদ্ম শিবিরের। ইলেকশন যত এগিয়ে আসবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে। এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কাজটা হচ্ছে এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়। আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে। নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিন, ফল তো নিশ্চয়ই আসবে। ইডির যে রেড হচ্ছে, যতদূর আমাদের কাছে খবর, তারা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে কাজ করছে। আপনারা জানেন এই মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসির সাথে উঠে আসে, কোর্টের নির্দেশে ইডির হাতে সেটা যায়। কোর্ট বলেছে এটা তদন্ত করছে, ইডিকে দোষ দিয়ে কি হবে? ইডি তার কর্তব্য পালন করছে। চুরি করবে, ধরবো না, তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চলে। নিতাই দত্তর বাড়ি থেকে উদ্ধার কয়েকটি নথি। 2016 থেকে 2020 পুরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ। পুরসভা ও অয়নশীলের মধ্যস্থতাকারী নিতাই, এরকমটাই ইডির কাছে অভিযোগ। মধ্যস্থতাকারী হিসেবে কাজের অভিযোগ নিতাই দত্তর বিরুদ্ধে। আর এই নিয়েও ইডির হানা নিয়ে আবার দরজা। এজেন্সি আসলে পরেই বোঝা যায় ভোট আসছে, তৃণমূলের বক্তব্য, আর তার পাল্টা শুভেন্দু অধিকারী। আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে, আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে। হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপিকে কিভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম। তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে। ভোট আসছে, রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এগুলো বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ বাপকেও ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে। শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে। সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। আর শুভেন্দুর টার্গেটে ফিরহাদ হাকিম, রথিন ঘোষ। পুর নিয়োগে এরা জড়িত বলে অভিযোগ এবং দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা তোপ শুভেন্দু অধিকারীকে কুণাল ঘোষের। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরহাদ হাকিমের নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে। বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে। সিবিআই তাদের বাড়িতে যায় না, তাদের এগেনস্টে তদন্ত হয় না। চাপের কাছে নথি স্বীকার না করে তৃণমূলের থেকে মাথা উঁচু করে লড়াই করলে তাদের কাছে সিবিআই আর ইডি যায়। এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন। সিবিআই আর ইডি তো বিজেপি। শুভেন্দু বাবু তো বিজেপিতে গেছেন বলে ওনাকে আর এগুলো ফেস করতে হচ্ছে না। যার যার বিরুদ্ধে অভিযোগ, যা তথ্য প্রমাণ আছে সেগুলো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিআই অফিসে গিয়ে দিয়ে আসুন, ইডি অফিসে গিয়ে দিয়ে আসুন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইওর দুর্নীতির যে ফিরিস্তি, সেই তথ্য তুলে ধরতে হবে বলে দাবি জানালেন আজকে শুভেন্দু অধিকারী। কি কি দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী বললেন, দাবি জানালেন। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার। আর কুণাল ঘোষের কটাক্ষ, হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির। গতকাল কি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, আগে দেখাবো।
একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখবো, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে সব শেষ হয়ে গেছে। পর্যটন কেন্দ্র, অপরূপ সুন্দর জায়গাগুলো বদলে গেছে ধ্বংসের ছবিতে। সব থেকে আগে প্রথম নিউজ 18 বাংলা মিরিকের তাবাকুশিতে। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকুশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকুশি লন্ডভন্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকুশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था। हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए।
তাবাকশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार तो अभी टूरिस्ट सीजन था, उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিক হবে, পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি। আলিপুরদুয়ারের হলং, শিলিগুড়ির মাটিগাড়া, বাগডোগরা, দগদগে ক্ষত এখনো দেখা যায়। আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন। এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা। সেই হলংই এখন শুনশান। শনিবার নাগাড়ে বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলং নদী, ভেঙে যায় কাঠের সেতু। আটকে পড়েন অনেক পর্যটক, তাদের উদ্ধার করে প্রশাসন। মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলং, সেই কাঠের সেতু এখন ভাঙা, ফলে হোটেল বুকিং বন্ধ, খাঁ খাঁ করছে সরকারি টুরিস্ট লজ। জঙ্গল সাফারির টিকিট কাউন্টারও বন্ধ। কেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি, এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন। এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানাপোড়েন না থাকে, সেই দিকটা আমি ভাববো। অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক, পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক, মানুষজন যাতে ঘুরতে আসে। ডিপার্টমেন্ট আমরা বসতে হবে, আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে, তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে। মাদারিহাট আপনার গেট থেকে এবং হলং গেট অফ দি যে সেকেন্ড ব্রিজ যায়, ওটা 25 মিটার স্প্যানের ব্রিজ। দের ইজ আ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ। নিচের পোল চলে গেল, সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে, বিকজ অফ সেফটি অফ টুরিস্ট। বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটিগাড়া, এখানকার চৈতন্যপুরের গা ঘেঁষে বই গিয়েছে বালাসন। নাগাড়ে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, তলিয়ে যায় দুটি বাড়ি, প্রতিদিন একটু একটু করে ভাঙছে পাড়, ভাঙনের মুখে আরো বেশ কয়েকটি বাড়ি। কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল, ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। এটা তো পুরা ভয়ানক অবস্থা, রাত্রে ঘুম হচ্ছে না, এগুলো চিন্তার জন্য। আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে, একেবারে পুরো আতঙ্কের বিষয়। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় পিকনিক স্পট, প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট। বালাসনের স্রোতে এই পিকনিক স্পট উধাও, ভেঙে গিয়েছে সাঁকো, পিকনিক স্পটের নানা সরঞ্জাম, ভাঙছে পাড়, বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। यहाँ बहुत कुछ था, जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था, तो अभी वो जगह है ही नहीं। ये कुछ दिन पहले पूरा बाढ़ी आ गया, सब उठा के ले गया। अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है, इसने देखना चाहिए।
শনিবার রাতের নাগাড়ে বৃষ্টি, ভুটান থেকে নদীপথ ধরে ভেসে আসে ডলোমাইট। এতেই আলিপুরদুয়ারের নানা জায়গায় বিপদ, কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয়। এই ডলোমাইটে ক্ষার থাকে। এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। রোদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে, আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট করতে পারতেছি না, কেন ক্ষেতটা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাব ড্যাম আছে আর কি। সে পলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আমরা তো জানতে পারতেছি না। ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে, তাহলে কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে। যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী, ঠিক এই নিয়ে কাজ করছেন, সেরকম দুজন শিগগিরই আসবেন। যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা।